সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। 1952 সালের মহান ভাষা আন্দোলনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, জব্বর, রফিক, বরকত সহ আরও অনেক নাম না জানা ব্যক্তি বাংলাকে মাতৃভাষা তথা রাষ্ট্রভাষা করার দাবিতে শহীদ হন। তো এই বাংলা ভাষা নিয়ে যাদের রক্তাক্ত ইতিহাস রয়েছে, বলা হয়ে থাকে যে পৃথিবীতে একমাত্র ভাষার জন্য জীবন দিয়েছে বাংলাদেশিরাই। তো সেই রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলা ভাষা তথা বাংলাদেশের একটি নির্বাচনী এলাকা হচ্ছে নীলফামারী 4। এই আসনটিতে প্রার্থী এবং তাদের নেতাকর্মীরা শুধুমাত্র বাংলাতে নয়, উর্দু ভাষায় তারা তাদের নির্বাচনী প্রচার এবং ভোট চেয়ে থাকেন, যেটি এই প্রথম আমার নজরে এসেছে। তো ভাবলাম, যেহেতু প্রথম আমার নজরে এসেছে, আমার মতো আরও অনেকেই বিষয়টি হয়তো জানেন না আসলে ঘটনাটা কি এবং কেন সেখানে যেখানে বাংলাদেশের অন্যান্য যে নির্বাচনী আসনগুলো রয়েছে সব আসনে বাংলাতে প্রচারণা চললেও শুধুমাত্র নীলফামারী 4 এই আসনটিতে উর্দুতে, অর্থাৎ বাংলার পাশাপাশি উর্দুতেও প্রার্থীরা প্রচারণা করে থাকেন, ভোট চেয়ে থাকেন। তো এই নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন আগে প্রতিবেদনটি দেখে নেই যে সেখানে কি উঠে এসেছে। ভোট চেয়ে উর্দুতে মাইকিং, এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে নীলফামারী 4 আসনের সৈয়দপুর শহরে ভোট প্রার্থনায় বাংলা ও উর্দুতে মাইকিং করা হচ্ছে, অর্থাৎ দুটো ভাষায়। প্রার্থীদের ভোটের প্রচার মাইকিংয়ে উর্দুতে গান ও গজল বাজানোয় মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। তবে শহরে আসা মানুষজন বিষয়টি আনন্দের সঙ্গে উপভোগ করছে। জানা যায় 1947 সালে ভারত থেকে সৈয়দপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন বহু উর্দুভাষী মানুষ। স্বাধীনতার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে ক্যাম্পে আশ্রয় নেন আরও কিছু লোকজন। স্থায়ীভাবে বসবাসকারীরা প্রথম থেকেই ভোটার থাকলেও ক্যাম্পে বসবাসকারীরা ভোটার হন 2008 সালে। অর্থাৎ এখানে দুই ধরনের লোক রয়েছে। এক ধরনের লোক, এরা 1947 সালের কথা বলছে, যে 1947 সালে তারা ভারত থেকে এখানে এসে, অর্থাৎ 1947 সালে যে ভারত পাকিস্তান ভাগ হয়েছে সেই ভাগের সময় এরা যেহেতু মুসলমান, সেই হিসেবে তারা সম্ভবত কোথা থেকে এসেছে এটি বলা নেই, তবে বোঝাই যাচ্ছে যে এরা ভারত থেকে এসেছে। তো 1947 সালে কিছু মানুষ এসে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরবর্তীতে যখন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের দুটি অংশ, অর্থাৎ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন বিভক্ত হয়ে যায় এবং আমরা স্বাধীনতা অর্জন করি, এরপরে আরও কিছু লোক এসে ওই ক্যাম্পে যোগ দেয়। তো বলছে যে স্থায়ীভাবে বসবাসকারীরা, অর্থাৎ যারা 1947 সালে এসেছে, প্রথম থেকেই ভোটার থাকলেও ক্যাম্পে বসবাসকারীরা, অর্থাৎ যারা পরে এসেছে 1971-এর পরে যারা এসেছে, তাদেরকে ভোটার করা হয় 2008 সালে। তো সৈয়দপুরের 22টি ক্যাম্পে যারা থাকেন তারা স্থানীয়ভাবে বিহারি বা উর্দু ভাষী হিসেবে পরিচিত, অর্থাৎ তারা বিহারি জাতি এবং তাদের যে ভাষা সেটি হচ্ছে উর্দু ভাষা। বর্তমানে সৈয়দপুর পৌরসভার মোট ভোটারের অর্ধেকই উর্দু ভাষী, তার মানে সংখ্যাটা কিন্তু কম নয়। পৌরসভার
মোট যত জনসংখ্যা তার মধ্যে অর্ধেকই হচ্ছে এই বিহারি বা উর্দু ভাষী। এসব উর্দু ভাষী ভোটার নির্বাচনে জয় পরাজয়ে নিয়ামক, অর্থাৎ যেহেতু ভোটারের প্রায় অর্ধেক, সুতরাং জয় পরাজয়ে তারা একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ তারা যাকে ভোট দেয় বা সমর্থন দেয় তিনি নির্বাচনে বিজয়ী হতে পারেন, এরকম একটি সেখানে বাস্তবতা রয়েছে। এসব উর্দু ভাষী ভোটার নির্বাচনে জয় পরাজয়ের নিয়ামক, ফলে তাদের ভোট সব প্রার্থীর কাছেই গুরুত্বপূর্ণ। তাই তাদের মাতৃভাষার প্রতি সম্মান জানিয়েই অভিনব এই প্রচারণা। প্রার্থীরা বলছেন, উর্দু ভাষীদের কাছে ভোট প্রার্থনা করতেই উর্দুতে মাইকিংয়ের উদ্যোগ। এতে তারা সহজেই প্রার্থীর নাম ও প্রতীক সম্পর্কে বুঝতে পারছেন, অর্থাৎ যেহেতু তারা বাংলা বোঝেন না বা বাংলা যে উর্দুটা বেশি বোঝেন, ভালো বোঝেন, তো সুতরাং তারা যেন প্রার্থীর নাম প্রতীক এগুলো যেন সহজে মনে রাখতে পারেন, এজন্যই মূলত সেখানে উর্দু ভাষী যারা রয়েছে তাদের জন্য উর্দুতে প্রচারের ব্যবস্থা। এই আসনের 4 লাখ ভোটারের মধ্যে 60,000 ভোটার রয়েছেন সৈয়দপুরের 22টি বিহারি ক্যাম্পে, অর্থাৎ 4 লাখ ভোটার, এর মধ্যে 60,000 ভোটার এই বিহারি ক্যাম্পে রয়েছেন। এসব ভোটার বিজয়ের বড় নিয়ামক হয় তাদের কাছে টানতে মরিয়া প্রার্থীরা। তাই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারে তাদের মাতৃভাষাতেই চালিয়ে আসছেন, যা নিয়ে আলোচনা সমালোচনা দুটোই রয়েছে। তবে সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে এমন প্রচার বেশ উপভোগ্য হয়ে উঠেছে। অতীতে এসব ক্যাম্পবাসীর ভোটে বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনে প্রার্থীরা তাদের ভোট নিজের দিকে টানতে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন। সভা সমাবেশে বাংলার পাশাপাশি উর্দুতে বক্তব্য রাখছেন। মাইকিং সহ সব ধরনের প্রচারে উর্দু ব্যবহার করা হচ্ছে। তবে মাইকে ভিন্ন ভাষাতে প্রচারের নিন্দা জানিয়েছেন অনেকেই। তারা বলছেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে এদেশের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, কিন্তু বাঙালি জাতি অনেক সংগ্রাম আর রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষায় প্রতিষ্ঠিত করেছে, অথচ আজ সেই বাংলা রেখে উর্দু ভাষা মাইকিং হচ্ছে, এতে অনুভূতিতে আঘাত লাগছে। অর্থাৎ একটি পক্ষ যারা বলছেন যে 1952 সালে এই উর্দুর পরিবর্তে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যেখানে রক্তপাত হলো, তারপরে বাংলাদেশের মানুষ শহীদ হয়েছেন, সেখানে সেই উর্দুকেই আবার যদি প্রাধান্য দেওয়া হয়, এতে বাংলা ভাষা এর মর্যাদা ক্ষুণ্ণ হয়। তো এটি নিয়ে তারা প্রতিবাদ করছেন এবং তারা ভিন্ন মত পোষণ করছেন, সমালোচনা করছেন। আবার অনেকেই বলছেন, অবাঙালিরাও এদেশেরই নাগরিক, কাজেই উর্দু ভাষায় নাগরিকদের কাছে তাদের মাতৃভাষায় ভোট প্রার্থনা দোষের কিছু নেই। অন্যদিকে প্রার্থীর সমর্থকদের যুক্তি ভিন্ন। তাদের মতে উর্দু ভাষীরাও বাংলাদেশের নাগরিক ভোটার, ফলে তাদের মাতৃভাষায় ভোট প্রার্থনা করায় কোনো সাংবিধানিক বা নৈতিক বাধা নেই। এতে গণতান্ত্রিক অংশগ্রহণ আরও বিস্তৃত হচ্ছে। হাতিখানা ক্যাম্পের মোলায়েম হক বলেন, ভোট এসেছে বলে এখন প্রতিদিন বিভিন্ন প্রার্থীর আনাগোনা লেগে থাকছে ক্যাম্পে, কিন্তু বিভিন্ন সময় নানা সমস্যার সম্মুখীন হলেও তাদের পাশে পাই না। যিনি আমাদের জীবনমান ও অবকাঠামো উন্নয়ন কাজ করবেন, এবার তাকেই আমরা বেছে নেব। আরেক বাসিন্দা আশফাক বলেন, এবারের ভোট তাকেই দেব যিনি ক্যাম্পের জন্য ভালো কিছু করবেন। উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজেদ ইকবাল বলেন, উর্দুভাষীরাও এদেশের নাগরিক। আমরা ভোটাধিকার পেলেও দীর্ঘদিন ধরে নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচন এলেই উন্নয়নের আশ্বাস দেওয়া হয়, কিন্তু খুব কমই বাস্তবায়ন হয়। তিনি বলেন, দেশে পরিবর্তনের হাওয়া বইছে, যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা যেন উর্দুভাষীদের জীবনমান উন্নয়নে বাস্তব ও ইতিবাচক পদক্ষেপ নেন, এটাই আমাদের প্রত্যাশা। তো এখানে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে, যেহেতু তারা এদেশের নাগরিক হয়ে তারা ভোটার যে তালিকা সেটাতে তাদের নাম লিপিবদ্ধ হয়েছে, তার মনে হচ্ছে রাষ্ট্রীয় আইন তাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো কোন ভাষায় প্রচার হচ্ছে সেটি এখন আর আমার দৃষ্টিতে সেটি আলোচনা সমালোচনার বিষয় না হয়ে বরং একজন ভোটার যেটি বলছিলেন যে নাগরিক হিসেবে তাদের যে অধিকার তারা প্রাপ্য সেগুলো তারা ঠিকমতো পাচ্ছেন কিনা, যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের ওই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া উচিত এবং তাদের সমস্যা সমাধানে শুধুমাত্র আশ্বাস নয়,
এখন আশ্বাস দিয়ে যারা নির্বাচিত হবেন তারা যেন নির্বাচনের পরবর্তী সময়টাতে তাদের সমস্যা সমাধানে কাজ করেন, সেটাই হবে যারা সেখানকার উর্দুভাষী রয়েছেন তাদের সবচেয়ে ভালো লাগার বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। অপরদিকে যারা প্রার্থী হিসেবে তাদেরকে কাজ করে দিতে পারবেন, এটি তাদেরও কর্তব্য এবং তাদের সেটি করা উচিত। আশা করছি সবাই তাদের নিজ নিজ দায়িত্বের প্রতি সচেতন থাকবেন, খেয়াল থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।